শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে ৩২, দগ্ধদের চিকিৎসায় এলেন সিঙ্গাপুরের ডাক্তাররা, হতাহতদের তালিকা তৈরি করছে স্কুলের কমিটি। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করতে প্রধান উপদেষ্টার আহ্বান, এ ব্যাপারে কোনো ঘাটতি নেই বললেন মির্জা ফখরুল। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে চাঁদপুরের জাতীয় নাগরিক পার্টি এনসিপির শোক র্যালি, শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে ৩২-এ দাঁড়িয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু, আহত ১৬৫ জন। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজও শোকার্ত মানুষের ভিড়। এতগুলো শিশুর অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। সকাল থেকে শহরের বিভিন্ন স্থান থেকে এসেছেন উত্তরার দিয়াবাড়িতে। তবে পরিচয়পত্রধারী শিক্ষার্থী ছাড়া সাংবাদিক সহ কাউকেও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্থানীয় থানার কয়েকজন পুলিশ সদস্যকে ভেতরে অবস্থান করতে দেখা যায়। বাইরে অপেক্ষমান উৎসুক জনতা ভিতরে ঢুকতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত নিহত নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তাদেরকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, মাইলস্টোন স্কুল ও কলেজের সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ওই এলাকার পরিস্থিতি কেমন, আর প্রতিষ্ঠানের তদন্ত কমিটি কি কোনো আপডেট দিয়েছে? সকাল থেকেই কমিটির সদস্যরা এখানে ভেতরে ঢুকে কাজ শুরু করেছে। তারা একটি সেল করেছে। এই সেলের মাধ্যমে তারা আহ্বান জানিয়েছে, যদি কোনো শিক্ষার্থী নিখোঁজ থাকে অথবা তার খোঁজ পাওয়া যাচ্ছে না, এরকম যদি হয় তাহলে যেন অভিভাবকরা এসে তাদের সঙ্গে যোগাযোগ করে। এবং এদের কমিটির পক্ষ থেকে একটি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেন কেউ যদি কোনো সন্ধান পায় তাহলে যেন এখানে এসে যোগাযোগ করে। অর্থাৎ মৃতদেহ গুম কিংবা সংখ্যা কমিয়ে ফেলার যে অভিযোগটা উঠেছে, এইটার নিরসনের জন্য হচ্ছে এই যে ধোঁয়াশা তৈরি হচ্ছে, এই বিষয়গুলোর নিরসনের জন্য এই কমিটিটা এখন কাজ করছে, যেন কারোর মধ্যে কোনো সংশয় না থাকে। আর এছাড়া হচ্ছে যে আমার পেছনে দেখতে পাবেন যে এখন বেশ কিছু মানুষজন এসেছে। তারা এখন শহরের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা এখন ভেতরে এসে ঢুকতে চাচ্ছেন, যে ভেতরের কী অবস্থা এটা তারা দেখতে চাচ্ছেন। কিন্তু নিরাপত্তা প্রহরী যারা আছেন তারা ঢুকতে দিচ্ছেন না। এই জন্য কিছুক্ষণ পরপর তারা গেটে ধাক্কাধাক্কি করছেন, ভেতরে ঢুকতে চাইছেন। আর এই কিছুক্ষণ আগে হচ্ছে পুলিশের যে একটি বিষয়, স্থানীয় থানা থেকে যারা এসেছিল তারা একদল চলে গেছে, আর একদল নতুন আরেকদল আবার ডিউটিতে যোগ দিয়েছেন। এখানকার হচ্ছে এই অবস্থা। সাংবাদিকরা আজকে সারাদিনই সকাল থেকে ভিতরে ঢুকতে পারেনি, তাই তাদেরকেও কী কারণে ভিতরে ঢুকতে দেওয়া হবে না এই বিষয়েও কর্তৃপক্ষ কোনো কিছু জানায়নি। আর আমরা যারা আছি, যে বিভিন্ন যারা অভিভাবকরা এসেছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি যে ভিতরের কী অবস্থা। তো তারাও বলছেন যে আমাদেরকে আগে বলা হয়েছিল যেন আমরা যেন তারা স্কুলে এসে শিক্ষার্থীদের বই ব্যাগ এগুলো নিয়ে যায়, কিন্তু তারাও ঢুকতে পারছে না। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ। মাইলস্টোন ট্র্যাজেডি সম্পর্কে জানালেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, নাফির শরীরের ৯৫% দগ্ধ ছিল। গতরাত ১২:১২টার দিকে সে মারা যায়। তাকে নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২-এ। আর দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতাল ও বার্ন ইউনিটে ভর্তি আছেন মোট ৭৮ জন। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সোমবার থেকে আজ সকাল পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়, আর ভর্তি ৪৮ জন। ১০ জন আইসিইউতে এবং ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল বার্ন ইউনিটে আহত রোগীদের দেখছেন।
দর্শক, হতাহতদের সবশেষ অবস্থা জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, সিঙ্গাপুরের চিকিৎসকরা দগ্ধদের দেখে কি জানিয়েছেন? সুমাইয়া, সিঙ্গাপুরের যে চিকিৎসক দল এসেছেন, বিশেষজ্ঞ দল এসেছেন, তারা কিন্তু ভেতরে ঢুকেই যে দগ্ধ রোগীরা আছেন তাদের সবাইকে দেখেছেন, তাদের সবার সঙ্গে সবার কাগজপত্র দেখে নিয়ে এখন তারা বসে মিটিং করছেন। মিটিং করে আসলে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো কিছুই জানাননি, তবে এতটুকু আমরা নিশ্চিত হয়েছি যে ভেতরে তারা সব রোগীকেই দেখে নিয়ে এখন তারা আসলে সব রোগী সম্পর্কে সবার কাছ থেকে ধারণা নিচ্ছে, নিয়ে হয়তো তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে 3টার দিকে জানানোর কথা রয়েছে। অন্যদিকে যে 6 জন শনাক্ত করা যায়নি, যাদের দেহাবশেষ রয়েছে এই বার্ন ইউনিটে, তাদেরকে কিন্তু তাদের শনাক্ত করতে অলরেডি সিআইডির ক্রাইম সিন থেকে একটি টিম এসে সেখান থেকে দুইটি পরিবারের আসলে ডিএনএ শনাক্ত করেছে। সেইখান থেকে ডিএনএ নিয়ে তারা টেস্ট করবেন এবং সেখান থেকে শনাক্ত করার চেষ্টা করবেন। সে প্রক্রিয়াও অলরেডি সিআইডি শুরু করেছেন। এ তথ্যটিও আমাদেরকে জানিয়েছেন পুলিশ থেকে। তবে এখানে যারা আহত ও দগ্ধ আছেন সবাই কম বেশি ভালোভাবেই পড়েছেন এবং সবারই শ্বাসনালীতে আসলে এই আগুনের ক্ষতটাও রয়েছে, যার কারণে সবাইকে নিয়ে শঙ্কা রয়েছে। তবে বিশেষ করে যে 10 জনকে তারা গতকালকেই জানিয়েছিল চিকিৎসক যে এই 10 জনের অবস্থা বেশ সংকটাপন্ন, তাদেরকে অলরেডি তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কিনা অথবা দেশে রেখেই বিশেষজ্ঞ চিকিৎসক দেশে আনবেন কিনা সে বিষয় নিয়েও কিন্তু আলোচনা চলছে। কিন্তু গতকালকেই উপদেষ্টা আমাদেরকে জানিয়েছিলেন যে এখান থেকে যদি কোনো রোগীকে, কোনো দগ্ধদেরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়, সব খরচই কিন্তু সরকারই বহন করবে, এমনটি গতকালকেও আমাদেরকে জানিয়েছিলেন। আজও কিন্তু সেই কথাটি বহাল আছে, অর্থাৎ যে কোনো এই দগ্ধ রোগী আহত যারা আছেন সবার চিকিৎসা ব্যয়ভার কিন্তু সরকারই বহন করবেন, সেটা যে কোনো হাসপাতালেই হোক, সে কথাটি আমাদেরকে জানিয়েছিলেন গতকালকে। সুমাইয়া, ধন্যবাদ মাহমুদ। বার্ন ইনস্টিটিউট থেকে বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা সম্পর্কে জানালেন সহকর্মী মাহমুদুল হাসান। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাতে তার সরকারি বাসভবন যমুনায় 4টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। আলোচনায় ছিলেন বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি এবং ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য আছে তা আরও বেশি দৃশ্যমান হলে ভালো হয়। পরে বৈঠক নিয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্ট জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে তাদের কোনো মতভেদ নেই। আমরা সরকারকে বলেছি সরকার যেন আর একটু কঠোর হয় এবং নিজেদের ভিতরে যেন আরো কোঅর্ডিনেশন থাকে, আর কোনো ঘটনা ঘটার আগেই যেন সরকারের গোয়েন্দা সংস্থা যথাযথভাবে ইনফরমেশন দিতে পারে। ওনারা আইডেন্টিফাই করেছেন যে দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, যে ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে ওনারা বলেছেন আমাদেরকে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। আমরা ওনাদের বলেছি আপনারা মাঠে দৃশ্যমান ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি। পরে জানান, বিমান দুর্ঘটনা এবং সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনার পর আইনশৃঙ্খলা সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল বৈঠক ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। সেখানে ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণার অনুরোধ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। বলেন, এই জুলাইতে এসে গত বছরের জুলাই আগস্টে পরাজিত শক্তির উত্থানের প্রবণতা দেখা যাচ্ছে। ফ্যাসিস্ট ইসলামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো
যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে বিএনপি শুরু থেকে আপত্তি জানালেও অবশেষে শুধু নির্বাচন কমিশন নিয়োগে আগের অবস্থান থেকে সরে এসেছে দলটি। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের 18তম দিনে নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা হচ্ছে। এসব পদের নিয়োগের বিধান বিভিন্ন রাজনৈতিক দল সংবিধানে অন্তর্ভুক্ত করার মত দিলেও বিএনপি শুধু নির্বাচন কমিশনের ক্ষেত্রে ছাড় দিয়েছে। তবে বাকি 4টি কমিশনের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় তারা। এক্ষেত্রে 7 জনের জায়গায় 5 জনের সিলেকশন কমিটি গঠনের সুপারিশ করেছে বিএনপি, যেখানে থাকবেন সংসদ নেতা, স্পিকার, প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি। জুলাইয়ের 31 তারিখের মধ্যে আমরা সম্পন্ন করব, যেভাবে হোক একটা সনদের খসড়ার জায়গায় আমরা যাব। তারপরে স্বাক্ষর ইত্যাদি না হয় আমরা অগাস্ট মাসে করব। জুলাইয়ের 31 তারিখের পরে এই কমিশনের দায়িত্ব হচ্ছে, আমাদের প্রতিশ্রুতি, আমাদের অঙ্গীকার হচ্ছে যে আমরা 31 তারিখের মধ্যে এই আলোচনার প্রক্রিয়াটা সম্পন্ন করব। নিয়ম মেনেই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখানে কোনো অব্যবস্থাপনা হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সব পরীক্ষা শেষ হওয়ার পরে একই দিনে স্থগিত হওয়া 2 পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, পরীক্ষা পেছানোটা কোনো একক সিদ্ধান্তের বিষয় নয়, কাজেই সময় নিয়ে এটি করা হয়েছে। একই সাথে তিনি বলেন, গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তিনি নিজে, আইন উপদেষ্টা এবং প্রেস উইং এর সদস্যরা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শোক জানাতে গিয়েছিলেন। তবে মর্মান্তিক এই ঘটনার পর সামাজিক গণমাধ্যম এবং মিডিয়াতে এক ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে, যা দুঃখজনক। এক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না, এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া, যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে। পরীক্ষা যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারতো, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ব্যর্থতার দায়ে বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির এক পথসভায় একথা বলেন তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। চাঁদপুরের পথসভার পর পদযাত্রাটি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে। পথে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন ও শাহরাস্তির দোয়া ভাঙ্গায় পথসভা করবেন তারা। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। উনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝে না, উনি চিকিৎসা বোঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে খুব কাছের মানুষ, এইটাই ওনার যোগ্যতা। চট্টগ্রামে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য ঢাকা সিটি কর্পোরেশনের আদলে নতুন নীতি প্রণয়ন করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ডোর টু ডোর ময়লা সংগ্রহের এ দায়িত্ব দেওয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানকে। ফলে শুধুমাত্র পরিচ্ছন্নতা বাবদ 2 বার টাকা গুনতে হবে নাগরিকদের। বিস্তারিত মোহসেনাথ শিহাবের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে সিটি কর্পোরেশন। দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলো বাসাবাড়ির প্রতি ফ্ল্যাট থেকে মাসে 50 থেকে 70 টাকা ও সেমি পাকা ঘরে 25 থেকে 40 টাকা হারে নিতে পারবে। বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে মাস প্রতি 100 থেকে 500 টাকা এবং শিল্প কারখানা থেকে আয়তন, শ্রমিক সংখ্যা ও উৎপাদিত বর্জ্য অনুপাতে মাসে 3 থেকে 15,000 টাকা আদায় করবে তারা।
অথচ সিটি কর্পোরেশনকে নাগরিকদের দেয়া হোল্ডিং ট্যাক্সের 7% ব্যয় করা হয় বর্জ্য ব্যবস্থাপনায়। অর্থাৎ নতুন ব্যবস্থায় একই বর্জ্য পরিষ্কারের জন্য দুবার টাকা গুনতে হচ্ছে নাগরিকদের। তবে কর্মকর্তারা বলছেন, আইন অনুযায়ী বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের দায়িত্ব তাদের নয়। কর্পোরেশন যে কাজটা করবে, বিভিন্ন স্থানে স্থানে এসটিএস, যেটা সবাই পরিচিত, আধার বলছে বাংলায়, সেটা হলো এসটিএস এর ব্যবস্থা করবেন এবং সাধারণ নোটিশ দ্বারা এলাকার জনগণকে বলবেন ওই আধারে বর্জ্যটা পৌঁছায় দেওয়ার জন্য। এটা আইনে ক্লিয়ারলি বলা আছে। বাসা বাড়ির ময়লা যাতে সঠিকভাবে সংগ্রহ ও নিষ্কাশন করা যায় তার জন্যই এমন উদ্যোগ বলে জানালেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। যদিও এর আগে ডোর টু ডোর ময়লা সংগ্রহের জন্য প্রায় 2000 শ্রমিক নিয়োগ করা হয়েছিল। চসিক বলছে তাদের অধিকাংশই অনুপস্থিত। তাই এরই মধ্যে 24টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে 24টি প্রতিষ্ঠানকে। তবে সেখানেও আছে পক্ষপাতিত্বের অভিযোগ। ডোর টু ডোরের প্রকল্পের আন্ডারে যেসব শ্রমিক নেওয়া হয়েছে, ওই শ্রমিকও আমার জন্য অত্যন্ত অপ্রতুল। ওগুলা কিন্তু বাসার থেকে কালেকশনের জন্য না, আমার প্রতিটা এরিয়াতে নালা নর্দমা পরিষ্কার করতে এখনও আমি লোকের হিমশিম খাচ্ছি। নতুন এ নীতি প্রণয়নের কারণ হিসেবে জলাবদ্ধতাকেও সামনে আনছেন কমান্ডার ইখতিয়ার। চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্ধারিত 700-র বেশি ময়লার স্পট আছে। এই স্পটগুলোর বেশিরভাগই খোলা। কিছু স্পট ছাড়া অন্যগুলোতে নেই কোনো ডাস্টবিন। উন্মুক্ত স্থানেই পড়ে থাকে ময়লা আবর্জনা। এগুলো থেকে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন না করেই নতুন নীতিতে যাওয়ায় প্রশ্ন তৈরি হয়েছে। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছেন। সকালে মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় একটি মাইক্রোবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। আহত হয়েছেন আরও 2 জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার জাপানের সঙ্গে $550 বিলিয়ন বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, এ চুক্তির আওতায় জাপানি পণ্যের উপর 15% হারে শুল্ক বলবৎ থাকবে। ট্রাম্প আরও জানান, নতুন এ বাণিজ্য চুক্তির আওতায় গাড়ি, চাল, ট্রাক ও বেশ কিছু কৃষি সামগ্রী সহ মার্কিন বিভিন্ন পণ্যের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করবে জাপান। হোয়াইট হাউসে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সাথে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করেছে জাপান। এটি সম্ভবত জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্য ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি। ইসরায়েলের অবরোধে তীব্র খাদ্য সংকটে গাজায় গেল 24 ঘণ্টায় 15 প্যালেস্টাইনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত অনাহারে নিহতের সংখ্যা 101-এ দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 21 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে উপত্যকায় অনাহারে ভুগে 80 জন শিশুর মৃত্যু হয়েছে। গাজায় বর্তমানে প্রায় 9 লাখ মানুষ ক্ষুধায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয় আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। উপত্যকায় প্রায় 70,000 শিশু অপুষ্টিতে আক্রান্ত বলে জানিয়েছেন তিনি। সীমিত পরিমাণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে জাতিসংঘের ত্রাণ, সেখানেও চলছে লুটপাট। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত বিতর্কিত ত্রাণ সহায়তা কেন্দ্রগুলোতে খাবার সংগ্রহ করতে গিয়ে নির্বিচার গুলির মুখে পড়ছেন প্যালেস্টাইনিরা। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে 32, দগ্ধদের চিকিৎসায় এলেন সিঙ্গাপুরের ডাক্তাররা। হতাহতদের তালিকা তৈরি করছে স্কুলের কমিটি। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করতে প্রধান উপদেষ্টার আহ্বান, এ ব্যাপারে কোনো ঘাটতি নেই বললেন মির্জা ফখরুল। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শোক র্যালি, শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।